প্রাপ্তির কারণে আমি সর্বশক্তিমানের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় বরিশাল 1 আসনের সমস্ত ভোটারদের প্রতি, গৌরনদী আগুলঝরার সমস্ত মানুষের প্রতি, যারা তৃতীয়বারের মতো আমাকে জাতীয় সংসদে নির্বাচিত করেছেন। এবং এরই ধারাবাহিকতায় আমি আজকে রাষ্ট্রের একজন নির্বাহী বিভাগের সদস্য হয়েছি এবং একজন মন্ত্রী হিসাবে এই জেলা প্রশাসনের অভিভাবকের দায়িত্ব পালন করতে আজকে এখানে উপস্থিত হয়েছে আনুষ্ঠানিকভাবে। এবং বরিশাল জেলার বা এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নের জন্য আমাদের তারেক রহমানের সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলিকে বাস্তবায়ন করার এবং পৃষ্ঠপোষকতা করার দায়িত্ব পেয়েছি আমি উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই, ভালোবাসা চাই। মহান ভাষা দিবসের চেতনা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের একটা বিদ্রোহ। সেই দিনকার প্রেক্ষাপটে মাতৃভাষা বাংলাকে নাকচ করার যে হীন উদ্যোগ, তার বিরুদ্ধে ছিল বিদ্রোহ। 1952 তার বিরুদ্ধে চলেছে 1 দশক আন্দোলন। সেই আন্দোলনের একজন প্রথম সারির কর্মী ছিলাম আমি। অবশেষে এরশাদের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছিলাম। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং 1991 খালেদা জিয়ার নেতৃত্বে ভোটাধিকার প্রতিষ্ঠার এই ধারাবাহিকতা একই ধারাবাহিকতায় চলেছে। মানুষ তার অধিকারের প্রশ্নে কখনো আপোষ করে নাই। আবার আমরা দেখলাম 2009 ক্ষমতাসীন হওয়ার পর শেখ হাসিনার সরকার একই পথ অনুসরণ করলো, ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করলো না। সেই ধারাবাহিকতাতে আবার সংগ্রাম, আন্দোলন, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক লাশ, অনেক জীবন, অনেক প্রাণ, তার বিনিময়ে আজকের বাংলাদেশ। মানুষের ভোটে নির্বাচিত একটা সরকার, সমস্ত মানুষ তার ভোটাধিকার ফেরত পেয়েছে এবং সেই ভোটের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার পেয়েছে, যেই সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের দ্বারা গঠিত। সেই সরকারের একজন মন্ত্রী হিসাবে আজ আমি আপনাদের সামনে কথা বলতে পেরে গর্বিত। আমি আবারও কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি, যাদের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের এই গণতান্ত্রিক অধিকারকে ফেরত আনতে পেরেছিলাম। শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদেরকে, যারা যুগে যুগে ভাষার প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তারা তাদের অবদানকে রেখেছে এবং জীবনকে বিলিয়ে দিয়ে আমাদেরকে এই অধিকার দিয়েছে, আমাদেরকে এই পরিবেশ দিয়েছে, আমাদেরকে এই সুন্দর বাংলাদেশের সম্ভাবনাকে উন্মোচিত করেছে। আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে নারী, বিশেষ করে নারী জনগোষ্ঠী, পশ্চাৎপদ এই জনগোষ্ঠী, আমরা তাদেরকে ক্ষমতায়ন করতে চাই এবং তাদেরকে পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা সেই কারণে ফ্যামিলি কার্ডের পরিকল্পনা করেছি। গতকালকেই আমাদের ক্যাবিনেটের বৈঠক ছিল এবং আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা ফ্যামিলি কার্ডের পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বণ্টনের কাজ শুরু করতে যাচ্ছি। পরিসংখ্যানগুলোর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 4,10,00,000 পরিবার আছে। আমরা যদি প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছাতে পারি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রতিটি পরিবারের নারী সদস্য তিনি হবেন এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে সহযোগিতা করব, টাকা, তার পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা এটাকে বাড়াতে শুরু করব আমাদের অন্যান্য সমস্ত জলবায়ু এবং পরিবেশের দিকে। আমরা সেই ব্যাপারেও বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে যা যা করা দরকার আমরা তা করার চেষ্টা করছি। কার্বন এমিশনের ক্ষেত্রে আমাদের সরকার যে চুক্তিগুলি করেছে, আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে, আমরা সেগুলির দিকেও মনোযোগ দিব। আমরা এইভাবে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের দেশের বেকারদের দিকে মনোযোগ দিচ্ছি। কারণ আমরা যদি জানি বেকার সমস্যার সমাধান যদি আমরা করতে না পারি, তাহলে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব হবে না। প্রতি বছর বছর শিক্ষিত বেকার উৎপাদন করবে রাষ্ট্র এবং ব্যর্থ সমাজ। সেই ব্যর্থ সমাজ এবং রাষ্ট্র কখনোই উন্নতির দিকে যেতে পারে না। অতএব খুব দ্রুত আমাদেরকে খুব পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ম্যাপিং তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটি শিক্ষিত তরুণরা কর্মসংস্থানের মধ্যে ঢুকতে পারে।
এর জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা। আমরা সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে তেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করছি এবং এই বিষয়গুলিকেই তুলে ধরার দায়িত্ব জাতির কাছে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং এই কাজগুলি আমি একা মন্ত্রণালয় করবে না, মন্ত্রণালয় এই কাজগুলি আমরা সেই কারণেই স্বাধীনতার জন্যই জবাবদিহিতাকে নিশ্চিত করব এবং এই পথেই গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব এবং সেইভাবেই জাতির সমস্ত চিত্রকে উন্মোচিত করবে গণমাধ্যম। এভাবেই একটি সামগ্রিক ব্যবস্থা আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে চলব। ভাষা দিবসের সঙ্গে এই আলোচনার সম্পর্কটা কি? এই আলোচনার সম্পর্ক হচ্ছে এই যে রক্তের বিনিময়ে কেবল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হবে না, তার বিপরীতে যে সুন্দর সমাজ আমরা চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনাও থাকতে হবে। তাহলে শুধু বারবার আন্দোলন হবে, বারবার রক্ত যাবে, জীবন যাবে, এদেরকে বিরত থাকতে হবে। কিন্তু একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে প্রশাসন হচ্ছেন জনগণের সমস্ত দাবি দাওয়া বা তার পরিকল্পনা যে সরকার গ্রহণ করবে সেটা বাস্তবায়ন করার কার্যকরী মাধ্যম। সে কারণেই তাদেরকে বলা হচ্ছে নির্বাহী বিভাগ। তা আমি যেহেতু আপনাদের কলিগ হিসাবে আজকে কথা বলছি, সে কারণেই এই উপলক্ষে আমি এই কথাটা বলে রাখছি। কারণ আমরা যদি রাষ্ট্র পরিচালনার এই ব্যবস্থাগুলিকে পরিষ্কার করে নিজেদের মধ্যে সমঝোতা করে বিনিময় করে এবং পরিষ্কার একটি জায়গাতে না দাঁড়াতে পারি, তাহলে কিন্তু আবারও সব মুখ থুবড়ে পড়বে। আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে খুব পরিষ্কার এবং তার প্রতিনিধি হিসাবেই আমি জেলা প্রশাসনকেও আমি বিনীতভাবে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আমি জানি আপনারা সচেতন, তারপরেও আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের প্রচলিত সাংবিধানিক ব্যবস্থাতে নির্বাহী বিভাগের মধ্যে জনপ্রতিনিধি এবং নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণের এই জটিল রসায়নটাকে আমরা যাতে কোনো বুঝতে ভুল না করি। আমি আমাদের সহকর্মী যারা এখানে আছেন আমি তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা সবাই অত্যন্ত বিজ্ঞ নেতা, আপনারা দীর্ঘ সংগ্রাম আন্দোলন করে আজকে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আপনারা নেতা হয়েছেন। একই সঙ্গে সেই কারণেই আপনারা জানেন যে একজন রাজনীতিবিদের আন্দোলন করাটা কোনো পেশা হতে পারে না। এটি হচ্ছে একটি রাজনৈতিক ব্যবস্থা বা সমাজ বাধ্য করে আন্দোলন করতে। অতএব আন্দোলন করেছি এটা কিন্তু কোনো বড় ধরনের কৃতিত্ব হতে পারে না। আন্দোলন করতে আমাকে বাধ্য করেছে একটি সমাজ, সেই সমাজের প্রতি যে মানুষের ঘৃণা, সেই ঘৃণা যাতে আমার ঘরে না পড়তায়, ভবিষ্যতে যেন আমি আবার এরকম একটা শাসন চালাতে পারি যাতে আমার বিরুদ্ধে কোনো আন্দোলন না হয়, এটাই কিন্তু আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য আমি প্রিয় সহকর্মীদেরকে গভীর মনোযোগ দিয়ে পাঠ করার অনুরোধ করব এবং স্পষ্টভাবে বলতে চাই, পুরনো চিন্তা মগজ থেকে নামিয়ে ফেলতে হবে। কোনো ধরনের কোনো অরাজনৈতিক, অসৌজন্যমূলক, গণবিরোধী বক্তব্য, চিন্তা, আচরণকে আমরা বিন্দুমাত্র প্রশ্রয় দেব না। আমরা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি আমাদের নেতা দিয়েছেন সেই আলোকেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেও মেরামত করব। আশা করি আমাদের সর্বস্তরের নেতাকর্মীরাও প্রস্তুত হব আমরা আমাদের নেতার এই লক্ষ্যকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করতে। যদি কারো মনে হয় যে না সহযোগিতা হচ্ছে না, তাহলে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের দলের পক্ষ থেকেই নেওয়া হবে। পুরো বিষয়টা আমি যদি এক জায়গায় দাঁড় করি, ভাষা আন্দোলনের আজকের এই আলোচনা সভায় আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভাষা আন্দোলন, তারপরে আবার স্বায়ত্তশাসন, তারপর আবার স্বাধীনতা আন্দোলন, তারপর আবার এরশাদ বিরোধী আন্দোলন, তারপর আবার হাসিনা বিরোধী আন্দোলন, এরপরে আর বাংলাদেশে কোনো আন্দোলন হোক আমাদের নেতা কিন্তু তা চান না। এবং তা বন্ধ করার একটাই মাত্র পথ, তিনি যেভাবে রাষ্ট্রের পরিকল্পনা ঘোষণা করেছেন আমরা সবাই মিলে তা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে একমাত্র নির্বাচন আর নির্বাচনই হবে ক্ষমতা পরিবর্তনের মাধ্যম, অন্য কোনো মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করতে দেওয়া হবে না। একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের থেকেও গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি, সমস্ত ধরনের সংবাদ আমাদের কাছে আছে এবং থাকবে, এবং এই সরকার কিভাবে পরিচালনা করতে হয় তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ তা জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে আমরা সেটাকে চিহ্নিত করব এবং
জনগণের পক্ষে যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে সেই গণমাধ্যমের মাধ্যমেই আমরা দেশবাসীর কাছে তা পরিষ্কার করব। কারণ আমাদের সামনে জনগণের কাছে জবাবদিহিতাই হচ্ছে চূড়ান্ত কথা, এবং জনগণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই হচ্ছে আমাদের একমাত্র কাজ, অন্য কারোর জন্য নয়। এবারে জাতীয় নির্বাচনে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে বসেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিয়েছে। একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি বিনা কারণে বিনা প্রয়োজনে অনেক জায়গায় নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছে। কেন, কী কারণে নষ্ট হয়েছে, আমরা সে ব্যাপারে একটা তদন্তের উদ্যোগ গ্রহণ করব। কারণ ভবিষ্যতে সবসময় আমরা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন চাই। আমি আপনাদের সকলকে আজকের এই পরিবেশে পেয়ে ধন্য অনুভব করছি, এবং মাঝে মধ্যেই আমার দায়িত্ব যতদিন থাকবে ততদিন আমি আসব, কথা বলবো এবং আপনাদের সঙ্গে মত বিনিময় করব। আমি প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তার কাছে সহযোগিতা চাই। গণমাধ্যম তো সার্বক্ষণিকভাবেই আমাদের সহযোগিতা করার জন্য আছেন। আরও বেশি বেশি করে গণমাধ্যমের কাছ থেকে কীভাবে সহযোগিতা নিতে পারি, এবং গণমাধ্যমের সরকারকে জনগণকে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের বেশ কিছু সমস্যা আছে। আমি সেই সমস্যাগুলি নিয়ে ইতিমধ্যেই হাত দিয়েছি। আমি গণমাধ্যমের উদ্দেশ্যে বিনীতভাবে জানিয়ে রাখতে চাই, আমি ইতিমধ্যেই আমার মন্ত্রণালয়কে বলেছি ওয়েস্ট বোর্ডকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। যত দ্রুত সম্ভব এটাকে আমরা সময় উপযোগী করতে চাই। আমরা সাংবাদিকদের যে কোনো সমস্যার সমাধানের দায়িত্ব কেবলমাত্র তথ্য মন্ত্রণালয়ের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় যাতে যুক্ত না থাকে সে বিষয়ে আমরা পরামর্শ করে ঠিকঠাক করব। কারণ সাংবাদিকতার মতো পেশাতে তাদের যে কোনো ধরনের জবাবদিহিতা তা কেবলমাত্রই সাংবাদিকতার পরিকাঠামোর মধ্যেই হতে পারে, এর বাইরে কারো হস্তক্ষেপ থাকুক তা আমরা চাইব না। আমি আজকে আর কথা বাড়াবো না। পরিশেষে আমার এলাকার বীর সন্তান, ভাষা আন্দোলনের সর্বদলীয় কমিটির আহ্বায়ক ছিলেন 1952-তে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী কাজী গোলাম মাহবুব সহ ভাষা আন্দোলনের সকল শহীদ এবং সকল মরহুমদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।